দর্শক, দেখছিলাম টাইগারদের নতুন ব্যাটিং কোচ, আপৎকালীন কোচ আশরাফুলকে করা হয়েছে। এছাড়া বোর্ডের মিটিংয়ে গতকালকে বেশ কিছু সিদ্ধান্ত এসেছে, সেসব নিয়ে আমরা আলোচনা করতে চাই। স্টুডিওতে এই মুহূর্তে আমাদের সাথে আছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক শামীম চৌধুরী। শামীম চৌধুরী, শুভ সকাল। আশরাফুল বরিশালে তিনি জাতীয় ক্রিকেট লিগের ম্যাচে এখন কোচিং করাচ্ছেন। বরিশালের কোচ, তিনি আসলে জানতেন না যে তিনি জাতীয় দলের ব্যাটিং কোচ হয়ে গেছেন। এই প্রসেসটা কেমন, আর ওভারঅল এইরকম একটা সময়ে ভালনারেবল একটা টাইম, সে সময় তাকে দায়িত্ব দেওয়া হচ্ছে, সব মিলিয়ে কেমন? দেখুন, কদিন ধরে কিন্তু গণমাধ্যমে জল্পনা কল্পনা চলছিল যে আশরাফুল কি আপনার ব্যাটিং কোচ করা হতে পারে। সেখানে একটা প্রসঙ্গ আসছিল যে আপনি হয়তোবা কোচ সালাউদ্দিনকে সরিয়ে আশরাফুলকে নেওয়া হচ্ছে, এই ধরনের একটা গুঞ্জন ছিল। কিন্তু আসলে আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের যে এখন যে এই বছরের যে স্লটটা, আশরাফুল তো রংপুর রাইডার্সের ব্যাটিং কোচ, অর্থাৎ সামনে কিন্তু বিপিএল, সুতরাং উনি ন্যাশনাল টিমকে ফুল সময় দিতে পারবেন না, বা প্রিমিয়ার ডিভিশনে উনি কোচিং করান, এরপরে উনি মাইনর কাউন্টি লিগও খেলতে যান। সবকিছু মিলে এমন একটা শিডিউল আছে যে আশরাফুলকে আপনি এখন কনসালটেন্ট ব্যাটিং কোচ হিসেবে আপনি নিতে পারেন, এটা টাইম টু টাইম। এবং সেই টাইমটা কি, আমাদের যেহেতু সামনে আমাদের টেস্ট সিরিজ আছে আয়ারল্যান্ডের সাথে, আমরা টেস্টটাকে একটু বেশি, যেহেতু চর্চার অভাবের কারণেই টেস্টটাকে একটু বেশি আমরা ভাবতে হয়, সেই কারণে আশরাফুলকে এই সময়টা নেওয়া। আর একটা খুব যথোপযুক্ত সময় বলবো এই কারণেই, আশরাফুল কিন্তু সম্প্রতি যে আমাদের যে পাওয়ার হিটিং কোচ ছিল জুলিয়ান উডের বেশ কিছু কৌশল নিয়ে উনি সমালোচনা করেছেন। উনি বলেছেন যে জুলিয়ান উড ক্রিকেটারদের বেসিকটাই নষ্ট করে দিয়েছেন, উনি এভাবে ব্যাটিং করিয়েছেন, প্র্যাকটিস করিয়েছেন যে যেটা আসলে ক্রিকেটার অবচেতন মনে সেই শটগুলো খেলতে যাচ্ছে। এটা হতে পারে, আপনি এটা কিন্তু ইম্প্যাক্ট ফেলতে পারে, টি-20-র ইম্প্যাক্টটা ওয়ানডে থেকে বেশি ইম্প্যাক্ট ফেলতে পারে কিন্তু টেস্টে। কারণ টেস্টে কিন্তু আমরা আসলে খুব একটা ভালো টিম না, আমরা কখনো কখনো আমরা জিতি, আমরা হয়তো পাকিস্তানকে গত বছর তাদের মাটিতে হোয়াইট ওয়াশ করেছি, এটাকেও আপনি খুব একটা মিরাকলই মনে হয় অনেকের কাছে। ফ্লুক, কারণ ধারাবাহিকতা নেই। আমরা আসলে টেস্টে সেভাবে সার্ভাইভাল টিম না, মানে আমরা খুব বেশি ভালো করতে পারি না, এই জায়গাটা আসলে দেখা দরকার। একটা খুব ভালো সময় আশরাফুল আসছেন, আমি আশরাফুলকে একটা কংগ্রেচুলেশন জানাবো অন্য কারণে। আশরাফুলের সেই প্রথম টেস্ট থেকে শুরু করে আমার তার ক্যারিয়ারের অধিকাংশ সময় খুব কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছে। আমি শ্রীলঙ্কা কলম্বোতে সেই মাঠে ছিলাম, যেটা যে মাঠটা হচ্ছে আপনার যে এসএসসি সিংহলি যে স্পোর্টস ক্লাব বলা হয়, তাই না। আমি সেইখান থেকেই তার ইনিংসগুলো খুব কাছাকাছি ফলো করছি। আর আশরাফুল কিন্তু এমন একটা সময় আসছে যে আপনি খেয়াল করে দেখবেন আশরাফুলের লাস্ট টেস্টটা যেটা, সেটা গলে যেটা খেলেছেন, উনি 191 করেছিলেন, তাই না। ওই ম্যাচে কিন্তু আপনার মুশফিকুর রহিমের ডাবল সেঞ্চুরি, প্রথম ডাবল সেঞ্চুরি ছিল। সেই মুশফিকুর রহিম কিন্তু আপনার এই সিরিজে এই শততম টেস্ট খেলবে, আশরাফুলও সেই সেখানকার ব্যাটিং কোচ হবে। হ্যাঁ, ব্যাটিং কোচ, অর্থাৎ ওই মুশফিকের 100 টেস্টের একটা ইতিহাস যে আছে, সেই ইতিহাসের অংশ হতে যাচ্ছেন, এটা একটা ভালো ব্যাপার, একেবারেই ভালো ব্যাপার। এবং আনডাউটেডলি হচ্ছে আশরাফুল যোগ্য এই জায়গাটার জন্য, কারণ তাকে আমরা দেখি বেসিক নিয়ে, ক্রিকেটারদের বেসিক নিয়ে সবসময় কথা বলেন, বোঝেন ক্রিকেটটাকে। আর তিনি যেহেতু আসলে কোচিংয়ের কোর্সগুলো নিজ দায়িত্বে সবসময় করেছেন, সেই দিক থেকে। কিন্তু আমাদের দেশের তো একটা ট্রেন্ড আছে, আমরা ধরেন বললাম ঠিকই যে আয়ারল্যান্ড সিরিজের জন্য তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু এখানেই তাকে আসলে আমরা যাচাই বাছাই করে ফেলবো এবং তার সফলতা ব্যর্থতা সব কিছু নিয়ে তাকে আসলে কথা শুনিয়ে ফেলবো। সেই জায়গাটার মধ্যে থেকে যে আশরাফুলের আসলে এই অল্প সময় কতটা কি করণীয়, বা তার প্রধান লক্ষ্যটা কি। তিনি যদিও বলেছেন যে এই মুহূর্তে দলের যে ক্রিকেটার আছে তাদেরকে চাঙ্গা করাই তার প্রধান কাজ, কারণ এই মুহূর্তে স্কিল শেখানো সম্ভব না। সেই জায়গা থেকে আপনার কাছে কি মনে হয়? টিমমেটদের কেউ যদি আপনার ইসে থাকেন, তাকে কোচিং করানো তার জন্য কঠিন হওয়ার কথা না। আরেকটা ব্যাপার হচ্ছে কি, দেখেন আমরা বলি যে আমাদের বাংলাদেশের কিন্তু প্রথম সুপারস্টার কিন্তু আশরাফুল, তাই না। পরবর্তীতে সাকিব আল হাসান, তামিম, তারা হয়েছেন, কিন্তু প্রথম সুপারস্টার আশরাফুল। এবং আশরাফুলের মানে জাস্ট আপনি শুরুবিতি ইনিংস অনেকগুলো আছে, যে ইনিংসের উপরে কিন্তু আমরা উৎসব করেছি। একক নৈপুণ্য যদি বলা হয়, আপনার কোনো বাংলাদেশের কোনো অনেক বড় বিগ ম্যাচ উইনার উনি ছিলেন, তাই না। আশরাফুলকে আমরা যতটা প্রত্যাশা করেছি, ওনার এভারেজ সেটাকে সমর্থন করবে না। কিন্তু কিছু কিছু ইনিংস আছে যেটা আপনি অস্ট্রেলিয়ান এগেইনস্টে 100 রানের ইনিংস যেটা আপনি কার্ডিফে হলো, ওইটা ছিল, ওই ম্যাচটা বাংলাদেশ জিতেছে, ওই সময় পর্যন্ত ওইটা ছিল ক্রিকেটের সবচেয়ে বড় অফসেট, তার ইনিংসের উপরে হয়েছে, তাই না। সুতরাং আপনার তারপরে সাউথ আফ্রিকাকে যে আমরা ওয়ার্ল্ড কাপে হারালাম গায়ানা, ওই ম্যাচটা আমি মাঠে ছিলাম, 87 রানের, যেটা আপনার রিপোর্টার নাইন বিন জসিম বললো, ওই ম্যাচে 87 আপনি বুঝেন, তখন কিন্তু ওয়ার্ল্ড র্যাঙ্কিং নাম্বার 1 হচ্ছে সাউথ আফ্রিকা, এবং সাউথ আফ্রিকাকে আমরা বিদায় করে দিলাম
টপ 8 থেকে, তাই না? সেই জায়গাটা এমন একটা ইনিংস হলো যে গায়ানায় পুরোপুরি মনে হচ্ছে যে আশরাফুল মিরপুরে খেলছে, এত সুন্দর একটা ইনিংস খেলেছে। মানে আমরা এখনো পর্যন্ত এখানে আরেকটা ফিয়ারলেস কথা- ক্রিকেট হ্যাঁ, খুঁজি, হ্যাঁ। কিন্তু সেটা তিনি তখনকার সময় তখনই দেখিয়েছেন। দেখিয়েছেন। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে কি দেখেন, এই যে বলা হচ্ছে যে রাজ্জাক কিন্তু তার সমর্থনে ভালো একটা কথা বলেছে, সেটা হচ্ছে আশরাফুল কিন্তু লেভেল 3 কোচেস কোড ট্রেনিং করার ছেলে এবং সে কোচ সার্টিফিকেটধারী, অর্থাৎ আপনার তার কিন্তু সেই যোগ্যতা আছে কোচিং করার এবং হাইয়েস্ট লেভেলে কোচিং করার। আমরা দেখেছি যে আপনি দেখেন রংপুর রাইডার্স কিন্তু তার কোচিং এ কিন্তু গ্লোবাল সুপার লিগে একবার চ্যাম্পিয়ন হয়েছে, এইবার রানার্স আপ হয়েছে, তাই না? আপনি এটা গ্লোবাল সুপার লিগ, এটাকে আমরা যে অর্থেই বলি না কেন, এটা কিন্তু আপনি আমরা গ্লোবালি বাংলাদেশের কোন টিম রিপ্রেজেন্ট করছে এটাই কিন্তু প্রথম, একেবারে। এবং এটা গ্লোবাল ফ্র্যাঞ্চাইজি একটা টুর্নামেন্টে রিপ্রেজেন্ট করে সেখানে চ্যাম্পিয়ন হওয়ার সোজা কথা না। আশরাফুলের ভিতরে অবশ্যই সে ট্যালেন্ট আছে, আর আশরাফুল এই ধরনের একটা সুযোগ খুঁজছিলেন যে অল্প বয়সেই যদি আপনার এই ধরনের কোনো বড় তিনি তো ধরনের নিজেকে সেভাবে আসলে প্রিপেয়ার করছিলেন, নিজে উদ্যোগেই তো আমরা দেখি তিনি বেশিরভাগ সময় বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে কোর্সগুলো করে এসেছেন, সেটা তো আমরা দেখেছি। মানে ওই জায়গাটার জন্য তিনি তাকে আসলে প্রিপেয়ার করেই রেখেছেন, যে কারণেই হয়তো এই সুযোগটা পেয়েছেন। এখানে আরেকটা জিনিস আছে, ব্যক্তিগতভাবে বলবো যে আমাদের জামিলুল ইসলাম বুলবুলের সাথে তার সম্পর্কটাও অনেক ভালো, এইটা একটা কারণ হতে পারে। এটা ভালো, হ্যাঁ, সম্পর্ক ভালো থাকা তো সম্পর্কটা ভালো খুবই কি? ভালো। খুবই ভালো সম্পর্ক, অনেক আগে থেকেই। একবার ফান করে করে আমাদের বলছিল যে তারা দুজনেই মানে জাস্ট এতটা কাছাকাছি, কারণ আশরাফুল যেই ম্যাচে সেঞ্চুরি করেছে ওই ম্যাচে কিন্তু ইয়ংয়ের সেঞ্চুরি, ওই ম্যাচে কিন্তু বুলবুলের কিন্তু 50 আছে এবং তাদের একটা পার্টনারশিপ আছে, আর লম্বা একটা পার্টনারশিপ। আমরা মানে ওই দারুণ ম্যাচে একটা কোলাবোরেশন হতে যাচ্ছে, হ্যাঁ, যে ওইখানে আমরা আমিনুল আশরাফুল দেশ শেষে জিজ্ঞেস করেছিলাম যে আসলে আপনি আশরাফুলকে কতটা মোটিভেট করছেন যে আশরাফুল এত লম্বা ইনিংস খেললো, তখন বুলবুল উত্তর দিয়েছিল আশরাফুলকে আমি কি মোটিভেট করবো, ওই তো উল্টো আমাকে মোটিভেট করছে। দারুণ। এই ধরনের সম্পর্কের কথাই আসলে আমরা শুনতে চাই, তাহলে জেলিং যত ভালো হবে আউটকাম ততটাই ভালো হয়। আরও একটা গতকাল নিয়োগ হয়েছে, বা যদি বলি যে টিম ডিরেক্টর দেয়া হয়েছে আব্দুর রাজ্জাককে। তিনি নির্বাচক ছিলেন, এখন নারীদের ক্রিকেটটাকে তিনি আসলে দেখবেন, নারী বিভাগের প্রধান তিনি। টিম ডিরেক্টর এই পদটা নিয়ে অনেক সমালোচনা আছে, এবং আমরা মোটামুটি বুঝতে পারি যে বিসিবি একটু হস্তক্ষেপের জন্য ড্রেসিং রুমে কি হয় না হয় তার একটা পর্যবেক্ষণের জন্য টিম ডিরেক্টর নিয়োগ দিয়ে থাকে, এই টাইপের কথা প্রচলিত আছে। সে কারণেই কি আসলে আবার ফেরানো হয়েছে? জানি না, তবে মূল কথা হচ্ছে যে আপনি দেখেন টিম ডিরেক্টর এর আগে হয়েছেন কে? এর আগে হয়েছেন আপনার জালাল ইউনুস টিম ডিরেক্টর হয়েছেন, গাজী আশরাফ হোসেন লিপু টিম ডিরেক্টর হয়েছেন, খালেদ মাহমুদ সুজন তো অনেক লম্বা সময় ছিলেন টিম ডিরেক্টর পদে। খালেদ মাহমুদ সুজন অবশ্য একটু ব্যতিক্রম, উনি বেতনভুক্ত ছিলেন, কিন্তু জালাল ইউনুস এবং আহমেদ সাজ্জাদুল আলম বলি তারা বা আপনার গাজী আশরাফ হোসেন লিপু ওনারা কিন্তু আপনার বেতনভুক্ত ছিলেন, অনারারি কি জাস্ট আপনি টিমের সাথে যেতেন, একটা অবজারভেশন রিপোর্ট এসে দিতেন। আর একটা অভিভাবক থাকলে ভালো হয় কি আপনার, যেহেতু এক্স ক্রিকেটার এবং আপনি জানেন যে রাজ্জাক হচ্ছে বাংলাদেশের ওয়ান অফ দ্য ফাইনেস্ট এভার প্রডিউসড লেফট আর্ম স্পিনার, তার অনেক কৃতিত্ব আছে। আশরাফুল তার সমসাময়িক না, একটু আশরাফুলের বেশ মানে 3-4 বছরের ছোট, অ্যান্ড সব কিছু মিলে এখন রাজ্জাক এমন একটা দায়িত্ব নিয়েছে, টেকনিক্যাল একটা দায়িত্ব রাজ্জাকের ঘাড়ে পড়েছে ওমেন সুইংয়ের সাথে। এখন তো ফাঁকা সময় আছে, এটা হয় কি আপনি টিম ডিরেক্টর হিসেবে যদি আপনি কোনো টেকনিক্যাল পার্সনকে পাঠান তাহলে উনি অ্যাসিস্ট করতে পারেন। যদি এটা আমরা ভালো দিকে দেখি, যে হস্তক্ষেপের জায়গা না দেখে যদি ভালো দিকগুলো দেখি, সেখানে কিন্তু আউটকাম আছে। আর এটা যে প্রথম তা কিন্তু না, আগে যে সমালোচনা হয়েছে সেটার কারণ ছিল টিমের সাথে যে আপনার টিম ডিরেক্টরের দূরত্ব, এইটা একটা কারণ। কিন্তু আমার মনে হয় না যে রাজ্জাকের সাথে সেই দূরত্বটা হওয়ার কথা, কারণ এই মাত্র কদিন আগেই উনি কিন্তু সিলেক্টর থেকে কিন্তু আপনার পদত্যাগ করে নির্বাচক হয়ে ক্রিকেট বোর্ডে আসছেন। সুতরাং উনি কিন্তু এখনো বলতে পারি যে ওই সিলেক্টরের ঘ্রাণটা কিন্তু তার গায়ে এখনো আছে, তাই না? মানে ক্রিকেটারদের সাথে যে তার ভালো সম্পর্ক, সেই রেশটা এখনো রয়ে গেছে খুব স্বাভাবিকভাবে। কিন্তু আমাদের যেটা হয় মানে যে আমরা দেখি যে টিম ডিরেক্টর ড্রেসিং রুমের ভেতরে আসলে কি খবর হচ্ছে কোনো না কোনোভাবে আসলে সেগুলো বাইরে চলে আসে, এবং সেই কারণেই টিম ডিরেক্টরকে বেশি অ্যাকিউজ করা হয়। এই জিনিসগুলো তো আসলে ভালো। এখন যদি উনি ইন্টারফারেন্স না করেন, উনি যদি সুপরামর্শগুলো দেন, যে আপনি খেয়াল করে দেখবেন বাংলাদেশের কোচিং স্টাফটা কিন্তু এখন অনেক লম্বা। যে টিমে শন টেইট আছে, তারপরে আপনার আমাদের ফিল সিমন্স আছেন, সালাউদ্দিন আছেন, সালাউদ্দিন তো এদের অনেকের কোচ ছিলেন, তাই না? সুতরাং আমার মনে হয় না যে এই জায়গাটা সমস্যা হওয়ার কথা। এখন যদি আপনি ক্রিকেট বোর্ড, আমরা যেটা দেখেছি যে আগে আপনার বিসিবি প্রেসিডেন্ট নিজেই ইন্টারফারেন্স করতেন, তাই না? এখন বোর্ড প্রেসিডেন্ট তো ইন্টারফারেন্স করেন না, উনি খেলা দেখতেও সবসময় যান না। সুতরাং এই জায়গাটা তো আমার মনে হয় না যে
আপনার টিম মানে আগের যে সংখ্যাটা সেটা আসলে হওয়ার সম্ভাবনা আপনি সেভাবে সংখ্যাটা আমি দেখছি না তেমন একটা। হ্যাঁ, তেমন একটা দেখছেন না, না দেখাই আসলে ভালো। আপনি যেহেতু দেখছেন না, তার মানে আমরা প্রত্যাশা করতেই পারি যে সবকিছু খুব স্বচ্ছভাবেই হবে। আরও একটা ব্যাপার হয়েছে, আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডের অধীনে 43টা ক্লাব তারা চিঠি দিয়েছে, তারা আসলে ঢাকা লিগে অংশগ্রহণ করবে না। বিসিবিও গতকাল আসলে জানিয়ে দিয়েছে যারা এই ধরনের ডিসিশন নেবে তাদেরকে রেলিগেট করে দেওয়া হবে। মানে দুই পক্ষই খুব পাল্টাপাল্টি কথা বলছে। কি মনে হয়, মানে এই পরিস্থিতি কি আসলে সমাধান করা সম্ভব না, বা সমাধান না হলে আসলে কি হবে? এটা একটা জটিল পরিস্থিতির একটা উদ্ভব করা হয়েছে। আপনি খেয়াল করে দেখবেন যে কালকে যখন বিসিবির সভাটা শুরু হয় তার কিছুক্ষণ আগেই কিন্তু ওই যে আপনি 43 জনের স্বাক্ষর হবে, ক্লাবটা কিন্তু 42টা 43টা না, কারণ এক ক্লাবের দুজন স্বাক্ষর করেছেন, অর্থাৎ ওই ক্লাবটা একটা ক্লাব হিসেবে ধরা হবে। সেখানে আপনি যারা স্বাক্ষর করেছেন তা এবার কিন্তু ক্লাবের প্রতিনিধিরা স্বাক্ষর করেননি, ক্লাবের এমন অথরিটি স্বাক্ষর করেছেন তারা কিন্তু একটু উপরের দিকে, ধরেন আপনি ক্লাবের প্রেসিডেন্ট, সেক্রেটারি, অথবা হচ্ছে ক্লাবের ক্রিকেট কমিটির চেয়ারম্যান, অথবা হচ্ছে ওই ক্লাবের ডিরেক্টর, এই পদমর্যাদা একটু উপরের লেভেলের ওদেরকে দিয়ে স্বাক্ষর করে আনা হয়েছে। এখন এটা একটা যারা আপনার এই বিষয়টা দুতিয়ালি করেছেন তারাই ভালো বলতে পারবেন তারা কি চান। কিন্তু আপনি খেয়াল করে দেখবেন আমাদের স্বাধীনতার পর থেকে শুরু করে এই পর্যন্ত, অর্থাৎ আমাদের প্রথম লিগটা শুরু হয়েছে 74-75, এর আগে ক্রিকেট লিগ ইনকমপ্লিট ছিল। 74-75 থেকে এই পর্যন্ত মাত্র দুবার লিগ ইন্টারাপ্ট হয়েছে আমাদের ঢাকা ক্রিকেট লিগ। একবার হচ্ছে 2004 সালে যখন আমরা যুব বিশ্বকাপের হোস্ট ছিলাম, একসাথে 16টা টিমের খেলার কারণে আপনার মাঠের প্রবল সংকট ছিল, মাঠের সংকটের কারণে সেবার লিগ আয়োজন করা সম্ভব হয় নাই, অ্যাপোলজি চেয়েছে, এবং সেখান থেকে কিন্তু আপনার কর্পোরেট লিগ প্রবর্তন, যেটা পরবর্তীতে ওইটাই ফ্রাঞ্চাইজ ক্রিকেট, ওই মডেলটাই কিন্তু পরবর্তীতে আপনার বিপিএল এর রূপ লাভ করেছে। এটা গেল একটা 2004। আরেকটা হচ্ছে 2014 সালে আপনার যখন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সারা দেশে আপনি বড় ধরনের নাশকতা বিভিন্ন কিছু চলছে, অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে, তখন কিন্তু আপনার সিকিউরিটি রিজনে কিন্তু সেবার পর্যাপ্ত সিকিউরিটি। ছোট্ট করেই জানতে চাই, যদি সমস্যার সমাধান না হয় কি হবে? এই সমস্যা আমার তো মনে হয় সমাধান হওয়ার কথা, কারণ আপনি এখন ক্রিকেট বোর্ড হার্ড লাইনে গেছে, উভয় পক্ষে যদি হার্ড লাইনে যায় এটা তো ভালো কথা না। কিন্তু কথা হলো কি যে ক্রিকেটারদের স্বার্থে আপনি খেয়াল করে দেখেন ক্ষতিটা কার হচ্ছে? ক্ষতিটা হচ্ছে ক্রিকেটারদের। কারণ আপনি এই ঢাকা লিগে খেলেন যারা, তারা হচ্ছে সংখ্যায় না হলে 1,500-2,000 ক্রিকেটার খেলেন। এই 1,500 ক্রিকেটারের রুজির নিশ্চয়তা কিন্তু এই আপনার ঢাকা ক্রিকেট লিগে দিয়ে থাকে। সেই জায়গাটা যদি আপনি না খেলা হয়, লিগ না হয়, তাহলে অনিশ্চয়তার মধ্যে কিন্তু তারা পড়বে। এই বিষয়টা আমার মনে হয় কোয়াবের মধ্য দিয়েই একটা দাবি হিসাবে আসবে, এবং আপনার ক্লাবগুলো নমনীয় হবে। ক্লাবগুলো নমনীয় না হলে কিন্তু ক্রিকেটারদেরই একটা ক্ষতিটা হচ্ছে। একেবারে ক্রিকেটারদের ক্ষতি মানে দেশের ক্রিকেটের ক্ষতি, সেটা আসলে আমরা কোনোভাবেই প্রত্যাশা করি না। যে আমরা চাই আসলে এই সমস্যার দ্রুত সমাধান হোক, সবাই মাঠে ফিরে আসুক, খেলাধুলা হোক, সবকিছু স্বাভাবিক থাকুক, সেই প্রত্যাশা রাখতে চাই। শামীম চৌধুরী, অসংখ্য ধন্যবাদ এতক্ষণ যুক্ত থাকার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম বিসিবির বোর্ড সভা নিয়ে। আমাদের সাথে এই আলোচনায় এতক্ষণ ছিলেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক শামীম চৌধুরী।